be the same. Few people laughed. Few people cried. Most people were silent. Now I am become death, the destroyer of worlds. যদি এইচজি ওয়েলসের কল্পিত পারমাণবিক বোমাগুলো বাস্তবেই না থাকে তাহলে হিরোশিমা আর নাগাসাকিতে কিভাবে ধ্বংস হলো? চলো দেখি সেই ধ্বংসের চিত্র। এটা কি হিরোশিমা? এটাও হিরোশিমা? আর এটাও? তাহলে একটা পারমাণবিক বিস্ফোরণ আর একটা সাধারণ ফায়ার বম্বিংয়ের মধ্যে পার্থক্যটাই বা কি? আবার বলি, যখন আমরা বলি ফায়ার বম্বড বা কার্পেট বম্বড তখন বোঝায় জমির ওপর ফেলা হয় অসংখ্য M47 আর M69 বোমা। M47 ছিল 100 পাউন্ড ওজনের জেলি জাতীয় তেল বোমা। প্রতিটি B-29 বোমারু বিমান বহন করত 182টি M47, আর M69 ছিল 6 পাউন্ডের জেল গ্যাসোলিন বোমা। প্রতিটি বিমান নিয়ে যেত 1520টি করে। তাছাড়া কিছু B-29 আবার হাই এক্সপ্লোসিভ বোমাও নিত, যার উদ্দেশ্য ছিল জাপানি ফায়ার ফাইটারদের কাজে বাধা দেওয়া। ধ্বংস করা শহরগুলো গুণে শেষ করা মুশকিল, শুধু কিয়োটোকে একমাত্র রেহাই দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, জায়োনিস্ট নিয়ন্ত্রিত আমেরিকান সরকার 1942 সালে $2 বিলিয়ন খরচ করে এইচজি ওয়েলসের মতন অত্যাধুনিক পারমাণবিক বোমার পেছনে এত টাকা ঢালল কেন, যখন আগুনে পুড়িয়ে ফেলা বা ফায়ার বম্বিং এত ভালো কাজ করছিল? উত্তর, বিশ্ব জনসংখ্যাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার জন্য। হিরোশিমা আর নাগাসাকিকে বেছে নেওয়া হয়েছিল কারণ তারা ছিল জাপানের শেষ কয়েকটি শহরের মধ্যে যেগুলো তখনও অক্ষত ছিল, আর এদের বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঠের। একটা আগুন এমন ভাবে মানুষকে পুড়িয়ে ফেলতে পারে যেন দেখলে মনে হয় তারা পারমাণবিক বোমায় বাষ্প হয়ে গেছে। কিন্তু হতে পারে আমাদের চোখ আমাদের ধোঁকা দিচ্ছে। যুদ্ধ পাইলট, অ্যারোনটিক্যাল ডিজাইনার, ইঞ্জিনিয়ার, নির্মাতা ও সামরিক কৌশলবিদ হিসেবে মেজর সেভার্স্কির উন্নত দৃষ্টিভঙ্গি ও মতামত প্রতিটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, প্রশান্ত মহাসাগরের প্রধান অঞ্চলগুলো পরিদর্শন শেষে আমি জাপানে পৌঁছাই। সেখানে আমাকে যে গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছিল তা শুরু করি হনশু ও কিউশু দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আকাশপথে পরিদর্শনের মাধ্যমে, যা ছিল শিল্পভিত্তিক জাপানের মূল অঞ্চল। আমি টোকিও, ইয়োকোহামা, ইয়োকোসুকা, নাগোয়া, ওসাকা, কোবে, আকাশি এবং আরও ডজন খানেক শহরের ওপর দিয়ে উড়ে যায়, যেগুলোতে তীব্রভাবে বিমান হামলা চালানো হয়েছিল। এই শহরগুলো এত কাছাকাছি যে মনে হয় পুরো অঞ্চলটাই এক টানা শিল্প এলাকা। এই ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর চিত্র প্রায় একই রকম ছিল। ছোট শহরগুলো পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওপর থেকে দেখলে চারপাশে গোলাপি রঙের মতো দেখা যেত। ছাইয়ের স্তূপ আর মরিচা ধরা ধাতব টুকরোর সংমিশ্রণে তৈরি এমন রং বড় শহরগুলোর ক্ষেত্রেও একই রকম গোলাপি কার্পেটের মতো দৃষ্টিভঙ্গি দেখা গেছে। তবে সেগুলোর মধ্যে দাঁড়িয়েছিল বড় ছোট আধুনিক কংক্রিটের ভবন, কারখানা ভবন, অক্ষত ব্রিজ এবং অন্যান্য বস্তু যেগুলো আঘাত সত্ত্বেও টিকে ছিল। অবশ্য অনেক ভবন আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু তা ওপর থেকে বোঝা যাচ্ছিল না। আমি উত্তেজনায় ভরপুর ছিলাম, কারণ এটা হতে চলেছিল আমার জীবনের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত শহর দেখা। আমি প্রস্তুত ছিলাম একেবারে নতুন ধরনের কিছু দৃশ্য দেখার জন্য, যেমনটা আমি আগের বর্ণনায় পড়েছি। কিন্তু আমি চরমভাবে বিস্মিত হলাম, কারণ হিরোশিমাকে আকাশ থেকে দেখে মনে হচ্ছিল এটা একেবারেই অন্য যে কোনো আগুনে পুড়ে যাওয়া জাপানি শহরের মতোই। একটা গোলাপি ছব দেখা যাচ্ছিল প্রায় 2 মাইল ব্যাসের, যেখানে ছড়িয়েছিল পোড়া গাছের গুঁড়ি আর টেলিফোন খুঁটি। পুরো শহরের 20টি সেতুর মধ্যে মাত্র একটি ধ্বংস হয়েছিল। শহরের কেন্দ্রের আধুনিক বিল্ডিংগুলো ঠিকই দাঁড়িয়েছিল। এটা খুবই পরিষ্কার ছিল যে বিস্ফোরণ মোটেও এতটা শক্তিশালী ছিল না যতটা আমাদের বিশ্বাস করানো হয়েছিল। বিস্ফোরণটি ছিল বিস্তৃত, কিন্তু প্রচন্ড বা তীব্র ছিল না। আমি শুনেছিলাম আগুনের এমন ভয়াবহ তাপ হয়েছিল যে ভবনগুলো মুহূর্তেই ভস্ম লেগে গিয়েছিল, কিন্তু আমি যা দেখলাম তা একদম বিপরীত। ভবনগুলো এখনো কাঠামোগতভাবে অক্ষত ছিল, আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো উপরের পতাকার খুঁটি, বজ্র নিরোধক রেলিং, এয়ার রেডের সাইনবোর্ড, এইসব হালকা পাতলা জিনিসপত্রও অক্ষত ছিল। আমি গেলাম সেই টি সেতুতে যেখানে বোমাটি ফেলার টার্গেট করা হয়েছিল। আমি খুঁজে বের করতে চাইলাম সেই টাক মাথার মতো চকচকে জায়গাটা যেখানে সবকিছু নাকি এক মুহূর্তেই বাষ্প হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আমি কোথাওই পেলাম না। কোনো অস্বাভাবিক ধ্বংস বা প্রাকৃতিক রহস্যের চিহ্নও ছিল না। আমি যা দেখলাম তা মূলত ইয়োকোহামা, ওসাকা কিংবা টোকিওর শহরদ্বারের পুড়ে যাওয়া এলাকার মতোই। সেই একই ধরনের ধ্বংসাবশেষ, কাঠ আর ইটের ঘর ধ্বংস হয়ে পড়ে আছে। চারদিকে দেখা গেল পোড়া গাছের গুঁড়ি, ছাই হয়ে যাওয়া কাঠ, আগুনে পোড়া ও না পোড়া কাঠের টুকরো। কিছু কিছু জায়গায় আগুনের তাপে স্টিলের গার্ডার বাঁকানো আর মোচড়ানো, কাঁচ গলে
লাভার মতো বয়ে গেছে। অন্য অনেক জাপানি শহরের মতোই অবস্থা। যেসব কংক্রিটের ভবন বিস্ফোরণের কেন্দ্রের সবচেয়ে কাছে ছিল, মানে অ্যাটম বোমা বিস্ফোরণের হৃদয় থেকে মাত্র কয়েক ব্লক দূরে, সেসব ভবনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। এমনকি ছাদ ঘষা কার্নিস, শেড আর বাহিরের সূক্ষ্ম অলঙ্করণগুলো অক্ষত ছিল। অবশ্য জানালার কাঁচ ভেঙে গিয়েছিল, কিন্তু একটি প্যানেল বিশিষ্ট জানালার ফ্রেমগুলো ঠিকই ঠিকঠাক ছিল। শুধু 2 বা ততোধিক প্যানেলের জানালাগুলোই ছিল একটু বাঁকা বা বিকৃত। এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় বিস্ফোরণের ধাক্কা তেমন ভয়াবহ ছিল না, অস্বাভাবিকও ছিল না। যদি মেজর সেভার্স্কির এই পর্যবেক্ষণ বিশ্বাসযোগ্য হয়, তাহলে বোঝা যায় জাপানের 70টি শহরকে আসলে পারমাণবিক বোমা নয়, বরং কার্পেট বমিং বা বিস্তৃত আগুন বোমা বর্ষণ করে ধ্বংস করা হয়েছিল। অথবা তুমি সরকারিভাবে প্রচলিত কাহিনীটাকে বিশ্বাস করতে পারো, যেটা বলে B-29 এনোলা গে নামক বোমারু বিমানটি 31,000 ফুট উচ্চতা থেকে লিটল বয় অর্থাৎ ইউরেনিয়াম বোমা ফেলে, যেটি 1968 ফুট উপর দিয়ে হিরোশিমার আকাশে 1945 সালের 6 আগস্ট সকাল 8টায় বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই 80,000 মানুষকে হত্যা করে। আরেকটি কাহিনী বলে আরেকটি B-29 বিমান বক্সকার 30,000 ফুট উপর দিয়ে উড়েছিল এবং ফ্যাটম্যান নামের একটি প্লুটোনিয়াম বোমা ফেলেছিল, যা 1650 ফুট উপরে নাগাসাকির আকাশে 1945 সালের 9 আগস্ট সকাল 11টায় বিস্ফোরিত হয়। দক্ষিণে মিৎসুবিশি স্টিল ও অস্ত্র কারখানার মাঝখানে এবং উত্তরে মিৎসুবিশি উরাকামি গোলাবারুদ কারখানার মাঝামাঝি। এই বিস্ফোরণে নাকি 80,000 মানুষ মারা গিয়েছিল। জেনারেল ক্রফোর্ড স্যামস এই ব্যাপারটা কিছুটা বিশ্বাস করেছিলেন, কিন্তু পুরোপুরি নয়। স্যামস একজন চিকিৎসক ছিলেন এবং ডাগলাস ম্যাকআর্থারের অধীনে 1945 থেকে 1952 সাল পর্যন্ত জাপান শাসন করা 6 জন শীর্ষ কর্মকর্তার একজন ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে পারমাণবিক বোমা ছিল, কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে এটি খুব বেশি কার্যকর ছিল না। তিনি 1979 সালের এক সাক্ষাৎকারে প্রকাশ করেন তাকে আদেশ দেওয়া হয়েছিল বোমাটির ধ্বংসাত্মক ক্ষমতা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করতে। তিনি বলেন, You see, it wasn't killing like putting in the publicity where a bomb went off and the city disappeared. No such thing happened. That was the propaganda for deterrence. এইটা এমন ছিল না যে একটা বোমা পড়লো আর শহরটা গায়েব হয়ে গেল। এমন কিছু ঘটেনি। এটা ছিল ভয় দেখানোর জন্য তৈরি করা এক ধরনের প্রপাগান্ডা। এইটুকুই। তিনি আরো বলেন, ফিলিপিন থেকে আমার সঙ্গে যারা প্রথম জাপানে এসেছিল তারা ম্যানহাটন প্রজেক্ট থেকে একটা চিঠি এনেছিল, যেখানে রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছিল ভবিষ্যতের যুদ্ধ ঠেকানোর জন্য একটা নতুন ভয় দেখানোর অস্ত্র দরকার, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এয়ার পাওয়ার ব্যর্থ হয়েছিল যুদ্ধ থামাতে। তারা ভাবতো যদি আবার যুদ্ধ হয় তাহলে এয়ার পাওয়ারের সভ্যতা ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা ব্যর্থ হয়, কারণ সেটা জার্মানিকে পর্যন্ত পরাজিত করতে পারেনি। তিনি বলেন, স্ট্র্যাটেজিক বম্বিং জরিপে দেখা যায় বোমা বর্ষণের সময়ও জার্মানির সামরিক উৎপাদন আসলে বাড়ছিল। তাই সেই চিঠির উদ্দেশ্য ছিল তুমি পারমাণবিক বোমার ধ্বংসাত্মক প্রভাবটা যতটা সম্ভব বাড়িয়ে দেখাবে। ঠিক আছে, এইবার আমি নিজেই সময়সীমা ঠিক করেছিলাম। আমি বলেছিলাম হিরোশিমায় যে কেউ ছিল এবং 6 মাসের মধ্যে মারা গেছে, সে যদি বাইসাইকেলে চাপা পড়ে মারা যায় কিংবা অন্য যে কোনো কারণে, তাকেও পারমাণবিক বোমার কারণে মৃত বলে গণনা করা হবে। মৃত্যুর কারণকে জোর করে কোনো বড় ঘটনার সঙ্গে যুক্ত করা প্রোপাগান্ডার উদ্দেশ্যে। এই ধরনের কৌশল তো আমরা আগেও অনেকবার শুনেছি, তাই না? স্যামস আরো বলেন, আমাদের একজন নরম্যান কাউকে ভয় দেখিয়েছিল, এমনকি একজন যাজককে ধরে এনে বলিয়েছিল সে ধারণা করছে বোমা ফাটার সময় প্রায় 1 লাখ মানুষ মারা গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। 1 লাখ মানুষ কখনোই মারা যায়নি। তাহলে প্রশ্ন, এই যাজক বা পাদ্রী কে ছিল? সে ছিল পারমাণবিক বোমা প্রতারণা হোক্সের জন্য হার্লেম্যান, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র। I was in my room, which faces the valley, and suddenly I saw a light, like magnesium light, flashlight, which filled the whole valley. And looking out of my window to find out the reason for this peculiar phenomena, I saw nothing besides this light, and turning from the window to the door of my room, I heard a crash. It may have been 10 seconds after seeing the light, the flashlight, and immediately I was covered with splinters of the window frames and glass sticking into the walls, and actually my flesh itself. After a while, we saw a procession of people coming from the outskirts of the city up the valley. Many of them, most of them, were wounded, especially the parts of the body which were not covered by clothes, like hands, feet, back. All of us who lived through this experience at the spot
estimate the numbers of deaths at least at 100,000. What is your opinion as to the story that the ruins of the city amid a deadly rain? Well, I think that it's just a rumor. Because I myself and others of us have worked in the city itself immediately after the explosion for several hours, and we felt no ill effect at all. যদি কোনো ক্ষতিকর রেডিয়েশন না থেকে থাকে তাহলে তো সেটা পারমাণবিক বিস্ফোরণ ছিল না, তাই না? তাহলে যদি হিরোশিমা ও নাগাসাকিকে ফায়ার বম্ব জ্বালানো বোমা দিয়ে ধ্বংস করা হয়ে থাকে তাহলে কবে এই বোমা বর্ষণ হয়েছিল? হিরোশিমার জন্য সংক্ষিপ্ত উত্তর হলো আগের রাতে। এই তথ্যের জন্য আমরা যে বইয়ের দিকে ফিরি তা হলো দি আর্মি এয়ার ফোর্সেস ইন ওয়ার্ল্ড ওয়ার 2 নামক 7 খণ্ডের একটি সিরিজ। এটি 1948 থেকে 1958 সালের মধ্যে প্রকাশিত হয় এবং এটি ছিল মার্কিন অফিস অফ এয়ার ফোর্স হিস্ট্রির অফিসিয়াল রিলিজ। এই সিরিজের সম্পাদক ছিলেন ওয়েসলি ফ্র্যাঙ্ক ক্রাভেন এবং জেমস লি কেট। তারা এই সিরিজের কাজ শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট FDR রুজভেল্টের অনুমোদন নিয়ে। এই সিরিজের 5ম খণ্ডে একটা টেবল আছে যেখানে পার্শ্ববর্তী শহরগুলোর উপর চালানো অগ্নিবোমা বা ইনসেন্ডিয়ারি মিশনগুলো তালিকাভুক্ত করা হয়েছে। যদি আমরা এটি দেখে নিই তাহলে দেখি ইমাবারি শহরটি বোমাবর্ষণের শিকার হয়েছিল 5ই অগস্টে। ইমাবারি শহরটি হিরোশিমার থেকে মাত্র 35 মাইল দূরে। 1977 সালের ইতিহাস ভিত্তিক বই রুইন্ড ফ্রম দি এয়ার জানায় প্রতিবারের মতোই মার্কিন মনিটররা আগেই ধারণা করেছিল যে জাপান আরও একটি ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হতে চলেছে। সেই রাতে 30টি বোমারু বিমান জাপানের অভ্যন্তরীণ সাগরে মাইন ফেলার জন্য রওনা হয়েছিল। 65টি বোমারু বিমান যাচ্ছিল সাগা শহরে। 102টি বিমান প্রস্তুত ছিল মিয়োশি শহরে অগ্নিবোমা ফেলতে। 261টি বিমান যাচ্ছিল নিশিনোমিয়া ও মিকাগে অঞ্চলের দিকে। 111টি বিমান যাচ্ছিল উবে শহরে। 66টি বিমান যাচ্ছিল ইমাবারিতে। ঠিক 5ই অগস্ট রাতেই। ইমাবারিতে এর আগেও বোমাবর্ষণ হয়েছিল, প্রথমবার 26শে এপ্রিল এবং দ্বিতীয়বার 8ই মে। এডউইন পালমার হোয়েটের লেখা ইনফার্নো বইটি এই হামলাগুলো নিশ্চিত করে। তবে এটি এই ব্যাপারে সংশয় রাখে যে আগস্ট 5-এর আগে ইমাবারি পুরোপুরি ধ্বংস হয়েছিল কিনা। যদি এই তথ্য সত্য হয় তাহলে 5 আগস্ট ইমাবারি শহরে বোমা ফেলাটা অপ্রয়োজনীয় মনে হতো। লেখক হোয়াইট তার বইতে একটি ট্রেনে ঘটে যাওয়া কথোপকথন তুলে ধরেছেন, যেটা আমার মতো অনেক সত্য অনুসন্ধানকারী বারবার উল্লেখ করে থাকি। এই কথোপকথনে বলা হয় সেই 66টি বিমান ইমাবারির ওপর দিয়ে উড়ে গিয়ে হিরোশিমাকে বোমা বর্ষণ করে। ট্রেনে একজন ব্যক্তি লক্ষ্য করে যে ট্রেনের সময়সূচিতে ইমাবারির নাম নেই। অন্য এক ব্যক্তি জানায় যে ইমাবারি তো পুড়ে ছাই হয়ে গেছে। সে বলে তার বাবার কাপড়ের দোকানও পুড়ে গেছে এবং সবাই মারা গেছে, তাই সেখানে ট্রেন থামে না, কারণ সেখানে এখন আর কোনো ট্রেন স্টেশনই নেই। জাপানি সাময়িকী এহিমে প্রেফেকচারাল মডার্ন হিস্ট্রি অনুযায়ী 1945 সালের 8 মে ভোরে ইমাবারিতে দ্বিতীয়বার বোমা হামলা হয়, যেখানে ইমাবারি স্টেশনের আশপাশের এলাকাকে অন্তত 8 বার আঘাত করা হয়, যার ফলে 39 জন মারা যায়, 4 জন গুরুতর আহত হয় এবং 140টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে পুরো শহরটা তখনও পুরোপুরি পুড়ে যায়নি। আর 1971 সালের ইমাবারি সিটি ওয়ার্ড ডিজাস্টার রিকনস্ট্রাকশন ম্যাগাজিন অনুযায়ী শহরটি আবার বোমাবর্ষণের শিকার হয় 5ই আগস্ট রাতে, যেটা ছিল তৃতীয় হামলা। এই হামলা 5ই আগস্ট রাত 11:50 থেকে শুরু হয়ে 6ই আগস্ট রাত 1টা পর্যন্ত চলে। 4ই আগস্ট রাতে শহরের ওপরের দিক থেকে জোরালো বিস্ফোরণের শব্দ ধীরে ধীরে কাছে আসে, যা শহরবাসীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করে। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর আগুনের বৃষ্টি, বড় ধরনের বিস্ফোরণ এবং আলো চমকের মধ্যে। প্রায় 60টি বড় বোমারু বিমান ইনসেন্ডিয়ারি বম্বস বা আগুন লাগানোর বোমা এবং ছোট বোমা দিয়ে 1 ঘন্টা 30 মিনিট ধরে কমপক্ষে 10 বার বোমা ফেলে। বিস্ফোরণের শব্দ এবং ঝলক একটার পর একটা আসতে থাকে এবং মাত্র 10 মিনিটের মধ্যে পুরো শহর আগুনে পুড়ে যায়। এই বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি করে একটি ধরনের ঘূর্ণিঝড়ের মতো বাতাস, যা বিকট শব্দে পৃথিবী কাঁপিয়ে তোলে এবং নাগরিকরা ধোঁয়া টেনে শ্বাস নিতে থাকে। এই দিনে অর্থাৎ 5 আগস্ট 1945 ইমাবারি শহরের কেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 340 থেকে 454 জন মানুষ নিহত হয়। 54,341 জন জনসংখ্যার মধ্যে প্রায় 34,200 জন, যা মোট জনসংখ্যার 63% ক্ষতিগ্রস্ত হয়। 5.98 মিলিয়ন বর্গমিটার এলাকা পরিণত হয় পুড়ে যাওয়া মৃতভূমিতে বা স্কর্চড আর্থে। তবে এখানে একটা সমস্যা আছে। ইমাবারির মতো ছোট একটা শহরে এই ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে 66টা বোমারু বিমান লাগবে না, এবং এতগুলো বিমান দিয়েও যদি কেবল 454 জন নিহত হয় তাহলে তা অস্বাভাবিক। তাই এটা এখনো সম্ভব এই 66টা বিমানের কিছু অংশ ইমাবারি শহরের ওপর দিয়ে উড়ে হিরোশিমা শহরে বোমা ফেলেছিল। তবে আমি যে অনুমানটা দিচ্ছি তা হলো হিরোশিমায় আসল বোমা ফেলেছিল B-29 বিমানগুলো, যারা ওই রাতেই হিরোশিমার দিকে রওনা দিয়েছিল। যদি আমরা আবার রুইন ফ্রম দ্য এয়ার বইয়ে ফিরে যাই এবং 5 আগস্ট যেসব শহরে হামলা হয়েছে তা মিলিয়ে দেখি আর্মি এয়ার ফোর্সেস ইন WW2 এর টেবিলের সাথে, তাহলে আমরা দেখতে পাবো
সাগা, মিয়াবাচি, নিশিনোমিয়া, ইমাবাড়ি এই সব শহরের নাম তালিকায় আছে, কিন্তু উবে শহরের নাম নেই। উবে শহরে সর্বশেষ বোমা পড়েছিল 1 জুলাই। সেই সময় ন্যাপালম ব্যবহার করে বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি করা হয়েছিল। তাহলে 5 আগস্ট রাতে গুয়াম থেকে যে 111টি B-29 বোমারু বিমান উড়ে গিয়েছিল, সেগুলো কোথায় গেল? ফাইনাল অ্যাসল্ট অন দ্য রাইজিং সান বইয়ের লেখক চেস্টার মার্শাল জানায়, এই বিমানগুলো উবে শহরের একটি তেল শোধনাগারে আঘাত আনার জন্য পাঠানো হয়েছিল। এই প্ল্যান্টটি তখন জাপানের গুটি কয়েক উচ্চ উৎপাদনশীল প্ল্যান্টের একটি ছিল, যতক্ষণ না 315তম বোমারু স্কোয়াড সেখানে হামলা চালায়। এই বোমাবর্ষণে শুধু প্ল্যান্ট ধ্বংস হয় না, চারপাশের বাঁধ ভেঙে প্ল্যান্ট পুরোপুরি পানিতে ডুবে যায়। তবে অবাক করা ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস হওয়ার পরও আর্মি এয়ারফোর্সেস অফিসিয়াল বম্বিং লিস্টে উবে শহরের নাম নেই। তেল শোধনাগারটা কত বড় ছিল বলার জন্য 2টা ছবি আছে, হামলার আগে এবং পরে। এলাকাটি ছিল 281 একর, আগুন লাগার জন্য উপযোগী বিস্তীর্ণ এলাকা। তাহলে প্রশ্ন হলো, 281 একর জায়গা ধ্বংস করতে কি সত্যি 111টা বোমারু বিমান দরকার? আমি মনে করি না। উবে শহর কোথায়? হিরোশিমা থেকে মাত্র 75 মাইল দূরে। সংক্ষেপে বললে, 281 একর জায়গা ধ্বংস করতে পাঠানো হয় 111টি B-29 বিমান, আর মাত্র কয়েকশো মানুষ নিহত হওয়া ছোট্ট ইমাবাড়ি শহরে পাঠানো হয় 66টি বিমান। এই হিসাবটা ঠিক ঠেকছে না, আমাদের এটা আরো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। চলো টোকিওর দিকে তাকাই। 10 মার্চ 1945। সেদিন 279টি B-29 বিমান ব্যবহার করা হয়েছিল টোকিওতে আগুন লাগাতে, যার ফলে 10,112 একর এলাকা ধ্বংস হয় এবং 1 লক্ষ মানুষ মারা যায়। অর্থাৎ 279টি বিমান 10,000 একর এলাকায় আগুন লাগিয়ে 1 লক্ষ মানুষ হত্যা করে। অন্যদিকে ইমাবাড়িতে 66টি বিমান দিয়ে 1477 একর পোড়ানো হয় এবং 454 জন মারা যায়। প্রতিটি বিমানের আগুন লাগানোর ক্ষমতা ও ধ্বংসের পরিমাণ হিসেব করলে ইমাবাড়ির এই পরিমাণ ক্ষতির জন্য মাত্র 40টি B-29 যথেষ্ট হতো। 66 বিয়োগ 40 সমান 26। অতিরিক্ত 26টি বিমান থেকে যায়। এই 26টি এখন আলাদা করে রাখি। এবার হিরোশিমার দিকে তাকাই। সেখানে 5 বর্গমাইল এলাকা আগুনে পুড়ে গিয়েছিল, যা প্রায় 3200 একরের সমান। যদি টোকিওর হিসাব ব্যবহার করি, যেখানে প্রতি B-29 বিমান 36 একর জ্বালাতে সক্ষম, তাহলে হিরোশিমার 3200 একর পোড়াতে দরকার হতো 89টি B-29। তাহলে সেই 89টি বিমান এলো কোথা থেকে? ইমাবাড়ির মিশন থেকে আমরা পেলাম অতিরিক্ত 26টি। উবে মিশনে ছিল 111টি বিমান, তার মধ্য থেকে 63টি দিলেও চলে, অথবা গোপনীয়তা বজায় রাখতে হলে পুরো 89টি বিমানই উবে মিশন থেকে নেওয়া যায়। তাহলে 111 বিয়োগ 89 সমান 22। এই 22টি বিমান যথেষ্ট ছিল উবের রিফাইনারি উড়িয়ে দেওয়ার জন্য। তখন যুক্তরাষ্ট্রের আকাশে পূর্ণ দখল ছিল, জাপানের পক্ষ থেকে তেমন কোনো প্রতিরোধ ছিল না। গোপনীয়তার দিক থেকেও প্রতিটি B-29 বিমানে 11 জন ক্রু ছিল, কিন্তু কেবল পাইলট জানত গন্তব্য, তাও সব পাইলট না। অনেকে শুধু স্কোয়াড লিডারের পেছনে উঠত, কারণ তারা রাতের আধারে যাচ্ছিল। বাকি ক্রুরা ছিল তরুণ, কলেজ বয়সী, তারা কোথায় যাচ্ছে তা লক্ষ্য করত না। তারা 1 বছর ধরে জাপানে বোমা বর্ষণ করে আসছিল। এ ছিল আরেকটা সাধারণ মিশন তাদের কাছে, আর যারা জানতো তাদেরকে চুপ করিয়ে রাখতে মৃত্যুর হুমকি যথেষ্ট ছিল। বাস্তবতা হলো, মাটিতে যতটা ধ্বংস হয়েছে, আকাশ থেকে ততটা আগুন বা বোমা ফেলা হয়নি। এই অতিরিক্ত বিমানের হিসেব মেলানো যায় না। তারা কি হিরোশিমা বোমার আগে 7 ঘন্টা ধরে আকাশে চক্কর মারছিল? এটা বিশ্বাসযোগ্য নয়। এই বিষয়টা স্পষ্টভাবে বোঝা দরকার। চলো এবার দ্বিতীয় ও তৃতীয় নিশ্চিত সূত্র দেখি। প্রথমত, আমরা যে টেবিলটি দেখছি তা এসেছে F.J. ব্র্যাডলির লেখা নো স্ট্র্যাটেজিক টার্গেটস লেফট বই থেকে। তিনি বলেন, উবে শহরে 106টি বিমান পাঠানো হয়েছিল, তবুও এই সংখ্যক বিমান যথেষ্ট হিরোশিমায় যে ধ্বংস হয়েছে তা ঘটানো এবং রিফাইনারিও উড়িয়ে দেওয়ার জন্য। আবার ইতিহাসের একটি দলিল বলছে, 16তম বোম্বার্ডমেন্ট গ্রুপের ইতিহাস দলিল অনুসারে, যা 315তম বোম্বার্ডমেন্ট উইংয়ের অধীনে থাকা 4টি ইউনিটের একটি, এই মিশন ছিল সবচেয়ে চমৎপ্রদ অভিযান যাতে 16তম গ্রুপ অংশগ্রহণ করে। উবে কয়লা তরলীকরণ কোম্পানি ছিল এই মিশনের টার্গেট। এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি একটি সিনথেটিক উৎপাদন প্ল্যান্ট ছিল। এর আগে 22 এবং 23 জুলাইতে এখানে বোমা হামলা হয়েছিল, যাতে প্ল্যান্টটি 31% ক্ষতিগ্রস্ত হয়। পরে 5 এবং 6 আগস্ট এই প্ল্যান্টটি আবার আক্রমণ চালানো হয়। 315তম বোম্বার্ডমেন্ট উইংয়ের পুরো ইউনিট এই হামলায় অংশ নেয়। মজার বিষয় হলো, এই 315তম বোম্বার্ডমেন্ট উইংয়ের বিমানগুলো ছিল নতুন মডেলের B-29B, যা ছিল B-29 সুপার ফোর্ট্রেসের একটি বিশেষ সংস্করণ, শুধুমাত্র বেল আটলান্টা কোম্পানি দ্বারা নির্মিত। এই B-29B মডেলগুলোতে প্রায় সব প্রতিরক্ষামূলক বন্দুক ব্যবস্থা বাদ দেওয়া হয়, শুধু লেজের দিকের বন্দুক রাখা হয় এবং এতে আরও বেশি পরিমাণ ইনসেন্ডিয়ারি বা অগ্নিবোমা বা তীব্র বিস্ফোরক বোমা বহন করার ক্ষমতা যোগ করা হয়। B-29B মডেলে যে টারেট মানে গান টারেট এবং সংশ্লিষ্ট জেনারেল ইলেকট্রিকের কম্পিউটারাইজড গান সিস্টেম সরিয়ে ফেলা হয়েছিল, তাই বিমানটির সর্বোচ্চ গতি বাড়িয়ে দিয়েছিল। 25,000 ফুট উচ্চতায়
এর গতি হয় 364 মাইল প্রতি ঘন্টা। এর ফলে B-29B হয়ে ওঠে দ্রুত, অবাঞ্ছিত হিট অ্যান্ড রান স্টাইলে বোমা হামলার জন্য উপযুক্ত। অর্থাৎ এই মডেলের B-29B ছিল আরও দ্রুত গতির আর ভরপুর ছিল ইনসেন্ডিয়ারি বম্বস, মানে অগ্নি বোমা দিয়ে। 315তম বম্বার্ডমেন্ট উইংয়ে থাকা প্রায় সব B-29B বিমান এই ধরনের বিস্ফোরণ দিয়ে পূর্ণ ছিল, যাদের পাঠানো হয়েছিল একটি এমন প্ল্যান্ট ধ্বংস করতে যেটি আগেই ক্ষতিগ্রস্ত ছিল। এই বিমানেরাই ছিল আসল হিরোশিমা বম্বার্স। তবে এই বোমা হামলা সকাল পর্যন্ত কতটা সময় ধরে চলেছিল সেটা আমরা পরে আলোচনা করব। এবার আসি নাগাসাকির বিষয়ে। এখানে কয়েকটা সম্ভাবনা রয়েছে। 1, হতে পারে নাগাসাকিতে অগ্নিবোমা হামলা হয় 8 থেকে 9 আগস্ট রাতে এবং এই হামলার কোনো অফিসিয়াল রেকর্ড রাখা হয়নি। 2, কেউ জানতো না পরবর্তী পারমাণবিক বোমা কবে বা কোথায় ফেলা হবে, আর তখনও জাপানে অগ্নিবোমা হামলা নিয়মিত চলছিল। আর্মি এয়ার ফোর্সেস ইন ওয়ার্ল্ড ওয়ার 2 ভলিউম 5 অনুযায়ী পুরো বিশ্ব অপেক্ষা করছিল জাপানের প্রধানমন্ত্রী সুজুকির জবাবের জন্য, আর সেই সময়ই 20th এয়ারফোর্স জাপানের ওপর হামলা চালিয়ে যাচ্ছিল। 7 আগস্ট 131টি বিমান পাঠানো হয় টোয়োকাবা শহরে। 8 আগস্ট দিনের বেলায় একটি বিশাল অগ্নিবোমা হামলা চালানো হয় ইয়াওয়াথা শহরে। 8 আগস্ট রাতেও একটি মাইন ফেলার মিশন এবং 2টি বোমা হামলার অভিযান চালানো হয়। এছাড়া 509তম কম্পোজিট গ্রুপ 6টি বিমান পাঠায় পাম্পকিন বম্বস ফেলার বিভিন্ন লক্ষ্যবস্তুতে। তাহলে প্রশ্ন আসে, এই বিভিন্ন লক্ষ্যবস্তুগুলো অর্থাৎ ভেরিয়াস টার্গেটস কোথায় ছিল? 509তম কম্পোজিট গ্রুপই ছিল সেই ইউনিট যারা পারমাণবিক বোমা ফেলেছিল। তাহলে কেন তাদের সম্পর্কে বলা হয় বিভিন্ন লক্ষ্যে বোমা ফেলা হয়েছিল? কোনো বই নির্দিষ্ট করে বলে না এই বিভিন্ন লক্ষ্য কোথায় ছিল। আমার সবচেয়ে শক্ত অনুমান হলো এয়ারফোর্স ইচ্ছা করে এই তথ্যগুলো ইতিহাসের লেখকদের সরবরাহ করেছিল, যাতে ভবিষ্যতে যদি কোনো ক্রু সদস্য এসে বলে বসে আমরা তো নাগাসাকির আগের রাতেও বোমা খেলেছিলাম, কিন্তু বইয়ে তার কোনো উল্লেখ নেই, তাহলে তারা যেন বলে ও হ্যাঁ আমরা আগেই ওই তথ্য দিয়ে রেখেছি। আরেকটা সম্ভাবনা হলো নাগাসাকিতে আসলেই অগ্নিবোমা হামলা হয়েছিল 5 থেকে 6 আগস্ট রাতেই, অর্থাৎ ফ্যাটম্যান বিস্ফোরণের সরকারি সময় 9 আগস্ট সকাল 11:02 3 দিন আগেই। জেনারেল কার্টিস লেমে হয়তো পাইলটদের বলেছিল তারা সাগা শহর বোমা মারতে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নাগাসাকিতে বোমা ফেলেছিল। নাগাসাকিতে 2240 একর এলাকা ধ্বংস হয়। এই পরিমাণ ক্ষতি করতে 62টি B-29 বোমারু বিমান দরকার হতো। তাহলে 5 আগস্ট রাতে সাগা শহরের দিকে কয়টা B-29 বিমান গিয়েছিল? 58তম বোম্বার্ডমেন্ট উইং থেকে 65টি B-29 বিমান টিনিয়ান দ্বীপ থেকে উড়ে যায় সাগার উদ্দেশ্যে। সাগা কি সত্যিই বোমা হামলার শিকার হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। সাগা শহরে হামলা চলে 5 আগস্ট রাত 11টা থেকে 6 আগস্ট রাত 1টা পর্যন্ত। এতে 61 জন নিহত, 443টি ঘরবাড়ি পুড়ে যায়, 458.9 টন বোমা ফেলা হয়। যদিও একরের হিসাবে ক্ষতির পরিমাণ বলা হয়নি, তবুও যদি ইমাবাড়ির সাথে তুলনা করি তাহলে এই দুই শহরেই হামলা চালানো হয় 58তম বোম্বার্ডমেন্ট উইং থেকে পাঠানো B-29 বিমান দিয়ে, যারা টিনিয়ান থেকে উড়েছিল। তবে সাগা শহরে ক্ষতির হার সন্দেহজনক, কারণ শহরটি তখন সম্পূর্ণ ব্ল্যাকআউট অবস্থায় ছিল। এর আগের রাতে শত্রুপক্ষের বিমান থেকে লিফলেট ফেলা হয়েছিল, যেমনটা ইমাবাড়ির ক্ষেত্রেও দেখা গেছে। ব্ল্যাকআউট থাকলেও হতে পারে সাগা শহরে সামান্য বোমা ফেলা হয়েছিল, এরপর ক্রুরা নাগাসাকির দিকে 42 মাইল দূরে উড়ে যায়। পাইলটরা হয়তো শুধু আদেশ অনুসরণ করেছে আর তারপর ফিরে গেছে মারিয়ানা দ্বীপপুঞ্জের টিনিয়ান ঘাঁটিতে। এবার আসি চতুর্থ সম্ভাবনায়। অফিসিয়ালি নাগাসাকিতে 1 আগস্ট 1945-এই বোমা হামলা হয়েছিল। 50টি বিমান, যার মধ্যে ছিল 24টি B-24 এবং 26টি B-25, মোট 112 টন বোমা ফেলা হয়, মূলত নাগাসাকির মিউনিশন ফ্যাক্টরি অর্থাৎ অস্ত্র কারখানা লক্ষ্য করে। এই হামলায় গুরুতর ক্ষতি হয় মিৎসুবিশি নাগাসাকি শিপইয়ার্ড, মিৎসুবিশি স্টিল ওয়ার্কস, নাগাসাকি মেডিকেল কলেজ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। কি বললি? মিৎসুবিশি স্টিল ওয়ার্কস? সেটাই তো সেই জায়গা যেখানে পারমাণবিক বোমা ফেলার দাবি করা হয়। তাহলে এটা আসলে কোনো রহস্য না। আর্মি এয়ার ফোর্সেস ইন ওয়ার্ল্ড ওয়ার 2 জানায় 1944-এর 10 আগস্ট থেকে 1945-এর 1 আগস্ট পর্যন্ত নাগাসাকিতে মোট 5 বার বোমা হামলা চালানো হয়েছিল। এর মধ্যে 2 বার ছিল B-29 দ্বারা এবং এর মধ্যে 1 বার ছিল অসাধারণ সফল একটি একক বিমানের হামলা। বাকি 3 বার হামলা হয়েছিল 7ম এয়ারফোর্স থেকে ওকিনাওয়া থেকে পাঠানো বিমানের দ্বারা। তবুও আমাদের এই হাস্যকর গল্প বিশ্বাস করতে বলা হচ্ছে যে ক্যাপ্টেন ফ্রেডরিক বক বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের একটিতে নিজের B-29 না উড়িয়ে মেজর চার্লস সুইনির সঙ্গে বিমান বদল করেন। অর্থাৎ সেই দিন ফ্যাটম্যান পারমাণবিক বোমা বহনকারী বক্সকার বিমানের চালক হন সুইনি, আর ক্যাপ্টেন বক চালান দ্য গ্রেট আর্টিস্ট নামক বিমানটি, যা মূলত সুইনির নিজস্ব বিমান ছিল। এয়ারফোর্স অনুমোদিত পাঠ্যপুস্তক সিরিজ অনুসারে এই ভুলটি সম্ভবত ঘটেছিল একটি দুর্ভাগ্যজনক ভুলে, সম্ভবত বিমানগুলোর নাম সরিয়ে ফেলার কারণে। ফলে অফিসিয়াল বার্তায় বলা হয় দ্য গ্রেট আর্টিস্টে ছিল সেই বিমান যেটি 9 আগস্ট বোমা ফেলেছিল। এই ভুল এরপর থেকে প্রায় সব প্রকাশিত বইয়েই বারবার লেখা হয়েছে, এমনকি যেসব বইয়ের লেখক নিজেরাই সেদিন উপস্থিত ছিলেন তারাও ভুলটা লিখে ফেলেছেন।
1946 সালে যখন দ্য গ্রেট আর্টিস্টকে সংরক্ষণের জন্য অবসরে নেওয়ার পরিকল্পনা হয় তখন এই ভুলটা প্রথম ধরা পড়ে। মিশন রিপোর্টে থাকা সিরিয়াল নাম্বারের প্রমাণ অখণ্ডনীয় এবং লেখক স্বয়ং এই তথ্য ক্যাপ্টেন পকের কাছ থেকে নিশ্চিত করেন, যিনি বলেন তিনি তার সুপেরিয়রের নির্দেশেই সেদিন সুইনির সঙ্গে বিমান বদল করেছিলেন। তাদের ভাষায় এই পরিবর্তনের কারণ ছিল বিজ্ঞানী যন্ত্রপাতি স্থানান্তর এড়ানো। এই জায়গায় আমি স্পষ্টভাবে বলছি এটা সম্পূর্ণ বানোয়াট। যন্ত্রপাতিগুলো দ্য গ্রেট আর্টিস্টে আগেই ছিল, যখন সেটা হিরোশিমায় গিয়েছিল সেগুলো আবার ট্রান্সফার করার দরকারই পড়েনি। তার মানে পাইলট পর্যন্ত জানে না সে কোন বিমান উড়িয়েছিল যুদ্ধের মাত্র 5 দিন পর। This is Major Charles W. Sweeney of Quincy, Massachusetts, pilot of the Great Artiste, the second B-29 to drop an atomic bomb on the Empire. Major Sweeney, give us some of the details of the whole flight. We were briefed on, of course, a primary and a secondary target as usual. This is Captain Kermit K. Behan of Houston, Texas, bombardier of the Great Artiste. Captain Behan, what was your most outstanding experience on this historic flight? I suppose it was when the clouds opened up over the target. And that তবে প্রশ্ন হলো, বিমানটিতে তখনও পর্যন্ত কোনো নোজ আর্ট আঁকা হয়নি, তাহলেও একজন পাইলট কি নিজের বিমানের নাম পরিচয় জানবে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এতটা গোপন মিশনের জন্য প্রেস কনফারেন্সই বা কেন আয়োজন করা হলো, তাও আবার এনোলা গে বোমা ফেলতে যাওয়ার আগেই? after a photographing session that made us feel like a Hollywood premiere, we got off at about 3 o'clock in the morning. এখন যদি তুই এই সব গাঁজাখুরি কথা গিলে ফেলিস, তাহলে তোর বিশ্বাস করতে হবে যে 9 অগস্টের লক্ষ্যবস্তু শহরও শেষ মুহূর্তে বদলে যায়। কোকুরা ছিল মূল লক্ষ্য, কিন্তু শহরটি মেঘে ঢাকা থাকায় বোমা ফেলা সম্ভব হয়নি। আর নাগাসাকিতে বোমা ফেলা হয় শুধু কারণ শেষ মুহূর্তে মেঘে একটু ফাঁক হয়ে যায়, ঠিক সেই সময় যখন বিমানটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল। এটা হলো সেই ছলনা যেখানে গোপন মিথ্যে লুকিয়ে থাকে খুঁটিনাটির ভেতর। তাদের যত বেশি খুঁটিনাটি থাকে তত বেশি তারা সত্যকে আড়াল করতে পারে। নাগাসাকি ছিল মূল লক্ষ্যবস্তু শুরু থেকেই। 1 অগাস্টে হামলা হয়েছিল, 5 অগাস্টে আরও একবার, আর 8-9 অগাস্টে ধ্বংসের শেষ টান দেওয়া হয়। তাদের পরিকল্পনার সবসময় নাগাসাকি টার্গেট ছিল। You have a grandstand seat here to one of the most momentous events in the history of science. In less than a minute, you will see the most powerful explosion ever witnessed by human eyes. The blast will come out of the horizon just about there. And this is the significance of the moment. This is the first full-scale test of a hydrogen device. If the reaction goes, we're in the thermonuclear era. For the sake of all of us, and for the sake of our country, I know that you join me in wishing this expedition well. It is now 30 seconds to 0 time. Put on goggles or turn away. Do not remove goggles or face burst until 10 seconds after the first light. Minus 15 seconds. Minus 10 seconds. 5, 4, 3, 2, 1. প্রাচীন ভারতীয় মন্ত্রের ভক্ত ছিল এক ইহুদি শয়তান প্রতিভা, রবার্ট ওপেনহাইমার। তার নেতৃত্বে ম্যানহ্যাটন প্রজেক্টের বিজ্ঞানীরা আলকেমির গুপ্ত রসায়নবিদ্যার সর্বোচ্চ ও সবচেয়ে অশুভ সীমায় পৌঁছেছিল। Not be the same. Few people laughed. Few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the
prince that he should do his duty, and to impress him, takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer of worlds, the destroyer of worlds, the destroyer of worlds." রবার্ট ওপেনহাইমার এবং তার ইহুদি বিজ্ঞানীদের সেই দলটিকে বলা হয় দ্য 4 হর্সম্যান অফ দ্য অ্যাপোক্যালিপস, ধ্বংসের 4 অশ্বারোহী। তারা প্রথম পারমাণবিক বোমার নাম দিয়েছিল ট্রিনিটি। এটা কি খ্রিস্টান ধর্মের পবিত্র ত্রিত্ববাদের প্রতি রেফারেন্স ছিল, নাকি এটা এক ছদ্মনামে ইঙ্গিত ছিল সেই দানব, লাল নারী ও দাজ্জালের প্রতি? স্বাগতম সেই যুগে যাকে অ্যালিস্টার ক্রাউলি বলেছিলেন এয়ন অফ থিলেমা। থিলেমা হল গ্রিক শব্দ যার অর্থ ইচ্ছা শক্তি। এটাই সেই যুগ যেখানে পুরো মানবজাতিকে ধীরে ধীরে প্রক্রিয়াজাত করা হচ্ছে, মৃত্যুর প্রতিচ্ছবি ও ভয়ঙ্কর প্রতীক দিয়ে বম্বার্ড করা হচ্ছে, এবং আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে।